ভুতুড়ে বিল কাণ্ডে 4 কোম্পানির 290 জনের বিরুদ্ধে শাস্তির সুপারিশ। মিটার রিডিং ছাড়া আর বিল হবে না। তৈরি পোশাক রপ্তানি কমেছে $600 কোটি বেশি। পর্যাপ্ত ক্রয়াদেশ না পাওয়ায় দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। ফেসবুক সহ ডিজিটাল প্ল্যাটফর্মে অর্থ উপার্জনের জন্য কন্টেন্ট প্রচার করতে লাগবে অনুমতি, দিতে হবে কর। বাজারের চেয়ে দাম কম হওয়ায় ধান চাল সংগ্রহ অভিযানে সাড়া কম। আগ্রহ পাচ্ছেন না চাষি মিল মালিকরা। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনের সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। ভুতুড়ে বিদ্যুৎ বিল কাণ্ডে 290 কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে শাস্তির সুপারিশ করেছে 4টি বিতরণ কোম্পানির তদন্ত কমিটি। রোববার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এই তথ্য জানান বিদ্যুৎ সচিব সুলতান আহমেদ। তিনি জানান, সারা দেশে 61,265 জন গ্রাহকের বিদ্যুৎ বিলে অসঙ্গতি পাওয়া গেছে। গ্রাহকদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। দেশে করোনা সংক্রমণ দেখা দেওয়ার পর মিটার রিডিং ছাড়াই বিদ্যুৎ বিল তৈরি শুরু করে বিতরণ কোম্পানিগুলো। এরপর অস্বাভাবিক বিলের বোঝা চাপে অনেক গ্রাহকের উপর। কারো কারো বিল এসেছে ব্যবহারের কয়েক গুণ। করোনার দুঃসময়ে বিতরণ কোম্পানিগুলোর এমন কাণ্ডে দেখা দেয় বিতর্ক। এ অবস্থায় অভিযোগ তদন্তে 2টি টাস্কফোর্স গঠন করে বিদ্যুৎ মন্ত্রণালয়। বিদ্যুৎ বিতরণের 6 কোম্পানির কাছে বাড়তি বিলের কারণ, এর পরিপ্রেক্ষিতে গৃহীত ব্যবস্থা জানতে চিঠি দেয় টাস্কফোর্স। বিদ্যুৎ সচিব জানিয়েছেন, এখন পর্যন্ত চিঠির জবাবে মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে ডিপিডিসি, ডেসকো, নেসকো ও ওজোপাডিকো। আর এই 4 প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও মিটার রিডার সহ নানা পদের অন্তত 290 জন কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে। বাকি 2 কোম্পানি পিডিবি ও পল্লী বিদ্যুৎ এখনো কোনো জবাব দেয়নি। 4 জন কর্মকর্তা কর্মচারীকে এটাকে আমরা যেটাকে বলি সাময়িকভাবে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এটা একটা প্রসেসের অংশ। 36 জন নির্বাহী প্রকৌশলীকে তাদেরকে শোকজ করা হয়েছে, কৈফিয়ত তলব করা হয়েছে। এইটা একটা প্রসেস, একটা ইনিশিয়াল প্রসেস। জবাব দেওয়ার পরে সেই জবাব বিচার বিশ্লেষণ করে পরবর্তী স্টেপ নেওয়া হবে। বিদ্যুৎ সচিব আরও জানান, একজন গ্রাহকের কাছ থেকেও বাড়তি অর্থ নেওয়া হবে না। আদায় করা অতিরিক্ত অর্থ সমন্বয় হচ্ছে জুন মাসের বিলে। প্রকৃত দায়ীদের শাস্তি নিশ্চিতের তাগিদ দেন তিনি। আমাদের সংস্থা প্রধানগণ আছেন, আমি আবারও এটাকে রিনিউ করছি যে কোনো অবস্থাতেই যেন কেউ অন্যায়ভাবে কারো উপর কোনো শাস্তি দেয়া না হয় বা স্টিগমা দেয়া না হয়। আগামীতে মিটার রিডিং ছাড়া কোনো বিল করা হবে না বলেও জানিয়েছেন বিদ্যুৎ সচিব। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় দেশের তৈরি পোশাক খাতে রপ্তানি কমেছে $600 কোটি বেশি, যা গত অর্থ বছরের চেয়ে 18% কম। ব্যবসায়ীরা বলছেন, বিভিন্ন দেশে করোনা পরিস্থিতির উন্নতি হতে শুরু করলেও এখনো পর্যন্ত পর্যাপ্ত ক্রয়াদেশ পাচ্ছে না তারা। 2019-20 অর্থ বছরে তৈরি পোশাক খাতে রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল $3,300 কোটি। তবে 27 জুন পর্যন্ত রপ্তানির পরিমাণ $2,783 কোটি 40 লাখ। করোনা পরিস্থিতির কারণে মার্চ থেকে কমতে থাকে পোশাক রপ্তানি। বাতিল ও স্থগিত হয় অনেক ক্রয়াদেশ। মাসখানেক বন্ধ রাখা হয়েছিল বেশিরভাগ কারখানা। পরে কিছু ক্রয়াদেশ ফিরলেও পুরোপুরি গতি পায়নি পোশাক রপ্তানি। জুন মাসে $2.12 বিলিয়ন রপ্তানি হয়েছে। এই পরিস্থিতি থেকে আগামী 1 বছরেও উত্তরণ ঘটাতে পারবো বলে এ ধরনের কোনো লক্ষণ আমরা এখনো দেখতে পাচ্ছি না। অর্থাৎ বায়ারদের কাছে সেই ধরনের কোনো আভাস বা অর্ডার আমাদের কাছে আসছে না, যা নিয়ে আমরা আশান্বিত হতে পারি। ব্যবসায়ীরা বলছেন, এমনিতেই আগের মতো ক্রয়াদেশ আসছে না। তারপরও কাঁচামাল আমদানিতে বন্দরগুলোতে সময় বেশি লাগায় বিপাকে পড়তে হচ্ছে তাদের। একই ধরনের সমস্যায় পড়তে হচ্ছে পণ্য পাঠাতেও। অনেক কাস্টমার কিন্তু আপনার হোল্ড করে ফেলছিল। অনেক কাস্টমার বলছে যে এই বছর নেব না, সামনের বছর নিব বা পরের বছর আমরা নিব বা পরের সিজনে আমি মালটা নিব। এখন অনেক কাস্টমার কিন্তু ব্যাক করতেছে। প্রায় 1 মাসের মতো পোর্টটা বন্ধ ছিল, লকডাউন ছিল, কেউ কাজ করে না, কোনো ফরওয়ার্ডার কাজ করে নাই, কোনো কাস্টমস কাজ করে নাই, এবং দেখা গেছে যে লক্ষ লক্ষ কন্টেনার ওখানে পড়ে গেছে।
অর্থনীতিবিদরা বলছেন অনেক দেশেই করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তাই এখনই ক্রয়াদেশের জন্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর উপর জোর দিতে হবে। এরকম একটি অবস্থায় আমাদের উচিত হবে মূলত রপ্তানি বৃদ্ধির ক্ষেত্রে ব্র্যান্ড বায়ারদের সঙ্গে উদ্যোক্তাদের নিয়মিত যোগাযোগ বৃদ্ধি করা, যাতে ব্র্যান্ড বায়ারদের দিক থেকে কিছুটা দীর্ঘমেয়াদী বিষয়গুলো জানানো হয় যে কখন কিভাবে তারা আগামী মাসগুলোতে অর্ডার বাড়াতে যাচ্ছেন এবং সেই অনুযায়ী আমাদের উদ্যোক্তাদের প্রস্তুতি নেওয়া। ব্যবসায়ীরা বলছেন করোনার কারণে এরই মধ্যে অনেক ক্ষতি হয়ে গেছে তৈরি পোশাক শিল্পের। এই খাতের ভবিষ্যৎ নির্ভর করছে শীত মৌসুমের পোশাকের ক্রয়াদেশ পাওয়ার উপর। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন বিকেএমই এর প্রথম সহ সভাপতি মোহাম্মদ হাতেম। জনাব মোহাম্মদ হাতেম, আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি। করোনার কারণে তৈরি পোশাক খাতে একটা বিশাল অঙ্কের ক্ষতি হয়ে গেছে, তো যে ক্ষতি হয়েছে সেটি কাটিয়ে উঠতে কোন বিষয়গুলোতে এখন জোর দেওয়া জরুরি? ধন্যবাদ। আপনি দেখেছেন যে বাংলাদেশের পোশাক শিল্পের ইতিহাসে সবচেয়ে বড় নেগেটিভ গ্রোথ হয়েছে এই অর্থ বছরে। যদিও 2008 অর্থ বছরে সারা বিশ্বে নেগেটিভ গ্রোথ হলেও একমাত্র বাংলাদেশে ওই বছর 0.2% পজিটিভ ছিল। তো এই পরিস্থিতিতে আমরা যেটা আমাদের আশঙ্কা, আগামী এক বছরেও এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াবার মতো অবস্থা হবে কিনা এটা নিয়ে আমরা খুব সন্দিহান। কারণ বায়ারদের সাথে আমরা প্রতিনিয়ত যে যোগাযোগ রাখছি তাতে সেখান থেকে কিন্তু আমরা কোনো আশানুরূপ সংবাদ পাচ্ছি না। ইভেন আজ থেকে ধরেন 3-4 মাস পরে যেই কাজগুলি আমাদের প্রোডাকশন লাইনে আসবে সেগুলি তো এখনই আমাদের হাতে কনফার্ম অর্ডার আসার কথা, সেগুলি কিন্তু এখনো কনফার্মেশন আমরা পাচ্ছি না। তো এই পরিস্থিতিতে আমাদেরকে এখন যেটা করতে হবে, আমরা মনে করছি যে আমাদেরকে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনে যেতে হবে, অর্থাৎ হাই ইন প্রোডাক্টে আমাদেরকে এখন নজর দিতে হবে। ভিয়েতনাম, বিশেষ করে ভিয়েতনাম এবং চায়না, ইন্ডিয়া যে হাই ইন প্রোডাক্ট এবং টার্কি হাই ইন প্রোডাক্ট গুলি করে সেগুলিতে আমাদেরকে এখন যেতে হবে এবং এক্সিস্টিং যে প্রোডাক্ট লাইন রয়েছে সেখানে আমাদেরকে প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট ছাড়া কোনো বিকল্প নেই। অর্থাৎ বর্তমানে যে পরিমাণ আমরা প্রোডাকশন দিচ্ছি সেম ক্যাপাসিটিতে আমাদেরকে প্রোডাকশন বাড়াতে হবে, ইফিসিয়েন্সি লেভেল ওয়ার্কারদেরকে বাড়াতে হবে। এছাড়া টিকে থাকা, আগামী এক বছর টিকে থাকা খুব আমাদের জন্য কঠিন হয়ে যাবে। অনেক দেশেই তো পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, সেক্ষেত্রে সামনের দিনগুলোতে ঘুরে দাঁড়ানোর আসলে কতটুকু সুযোগ রয়েছে? না, দেখেন, আপনি দেখেন যে ইতিমধ্যে আমাদের যে এক্সপোর্ট, গতবারের এক্সপোর্টের চেয়ে $6 বিলিয়ন কেউ বেশি এবার কম হয়েছে। আগামী বছরও যে আমাদের যে এক্সপোর্ট হবে, আপনারা দেখেছেন যে সারা বিশ্বের যে এক্সপোর্ট মানে মার্কেটের যে ডিমান্ড, সেই ডিমান্ডটা 50% মতো কমে আসছে। তো ফলে 50% যখন ডিমান্ড কমে যাবে, সহজে আমাদের এক্সপোর্টটাও কিন্তু কমে যাবে। তাহলে কি হচ্ছে, আমাদের কিন্তু আগামী এক বছরে কিন্তু রপ্তানির পরিমাণ বাড়বে তো নাই, যেটা 27 বিলিয়ন এইবার হয়েছে, 27 বিলিয়নের মধ্যে থেকে আমরা আশঙ্কা করছি যে এইটা থেকে হয়তো আগামী এক বছর আরো কমে যেতে পারে, বাড়বে না। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের পক্ষ থেকে কি ধরনের সহযোগিতা পাচ্ছেন আপনারা? এই পরিস্থিতিতে আমরা অনুরোধ করেছি, বর্তমান সরকারের 1997 সালে যখন ক্ষমতায় ছিলেন এই সরকার কিন্তু তখন 25% নগদ সহায়তা দিয়ে এদেশে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিকে, বিশেষ করে গার্মেন্ট সেক্টরে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি একটা স্ট্রং পজিশনে, বিশেষ করে নিটওয়ার্ক সেক্টরকে স্বয়ংসম্পূর্ণ করে তুলেছেন এই সরকার, এবং এটার ফল কিন্তু সেই 25% ইনসেন্টিভের ফল এটা। সেই ক্ষেত্রে আমরা অনুরোধ করেছি আগামী অন্তত 2 বছরের জন্য আবারও 10% একটা নগদ সহায়তা যদি দেওয়া যায়, তাহলে বিশ্ববাজারে যে রপ্তানি আদেশটা কমে যাচ্ছে সেখানে প্রাইসও কমে যাবে। সেই কম প্রাইসের অর্ডার গুলিকে আমরা ধরতে পারবো, আমরা নিতে পারবো। আদারওয়াইজ কিন্তু আমাদের পক্ষে এত বিশাল লস দিয়ে প্রাইস কমিয়ে আমাদের পক্ষে অর্ডার নেওয়া সম্ভব নয়। কারণ সবকিছুরই আপনারা জানেন যে সবকিছুরই আমাদের খরচ বেবাদে বাড়ছে। সেই ক্ষেত্রে যখন প্রাইস কমে যাবে তখন আমাদের পক্ষে অর্ডার নেওয়া সম্ভব নয়। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে 30,000 কোটি টাকার একটা ওয়ার্কিং ক্যাপিটালের সুযোগ দিয়েছেন। এখন কাজ যদি না থাকে, আমার যদি ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল দিয়ে আমাদের কোনো কাজ হবে না। সুতরাং
আগে আমাদের কাজ করতে হবে, এরপর আমাদেরকে ওয়ার্কিং ক্যাপিটাল নিতে হবে। 9% ইন্টারেস্টে যে ওয়ার্কিং ক্যাপিটালের সুযোগ দিয়েছেন সেটা আমরা কাজে লাগাতে পারবো। আর যদি কাজই না থাকে, যদি ইন্ডাস্ট্রি টিকে না থাকে, যদি আমার শ্রমিকদের নিয়ে আমি যদি ফ্যাক্টরি রান করতে না পারি, তাহলে কিন্তু আলটিমেটলি ওই 30,000 কোটির ওয়ার্কিং ক্যাপিটাল বা অন্য কোনো সুযোগ সুবিধাই কিন্তু আমরা নিতে পারবো না, সেটা গ্রহণ করতে পারবো না। সুতরাং আমাদেরকে টিকে থাকার জন্য, অর্ডার প্রকিউর করার জন্য আগামী 2 বছরের জন্য অন্তত 10% সরাসরি প্রত্যাবাসিত রপ্তানি মূল্যের উপরে ইনসেন্টিভ যদি দেওয়া যায়, তাহলে হয়তো আমরা একটা টিকে থাকার অবলম্বন খুঁজে পেতে পারি। জনাব মোহাম্মদ হাতেম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। করোনার প্রাদুর্ভাবে উন্নয়ন কাজে কিছুটা বাধা এলেও চলমান মেগা প্রকল্পের কাজে গতি বেড়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার তার সরকারি বাসভবনে অনলাইন ব্রিফিংয়ে এই কথা জানান তিনি জানান, প্রতিকূলতার মাঝেও পদ্মা সেতু, মেট্রো রেল রুট 6, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ অন্যান্য প্রকল্পের কাজ পুরোদমে চলছে। এ সময় মন্ত্রী আরও বলেন, গত ঈদে ঘরমুখো মানুষের ভিড় করোনা সংক্রমণের মাত্রাকে বাড়িয়ে দেয়। এবার যে কোনো মূল্যে তা এড়াতে হবে। সরকারকে এখন করোনার সংক্রমণ রোধ, বন্যা কবলিত মানুষের সুরক্ষা এবং কোরবানির ঈদে মানুষের ভিড় এড়ানোর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে জানান ওবায়দুল কাদের। তাই আসন্ন ঈদুল আজহা এর সমাগম ও ভিড় এড়ানো যে কোনো মূল্যে আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবাইকে সচেতন ও সাবধান হয়ে আসন্ন ঈদে যাতে সংক্রমণ না বাড়ে সে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে নিজেদের। ফেসবুক সহ ডিজিটাল প্ল্যাটফর্মে অর্থ উপার্জনের জন্য কন্টেন্ট প্রচার করতে অনুমতি লাগবে এবং কর দিতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে এক ভিডিও কনফারেন্সে এই কথা বলেন তিনি। ওয়েব সিরিজ সহ ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে হতাশা প্রকাশ করে তথ্যমন্ত্রী বলেন, হাজার কোটি টাকার ব্যবসা হলেও সরকার কোনো ট্যাক্স পাচ্ছে না। লাইসেন্সের অনিয়মের কথা উল্লেখ করে তিনি বলেন, গ্রামীণফোনকে চিঠি দেওয়া হয়েছে, তারা সঠিক ব্যাখ্যা দিতে পারেনি বলে জানান তিনি। এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য অন্যান্য দেশের মতো আলাদা আইন করার প্রয়োজনীয়তার কথা জানান। পরে বৈঠক শেষে 5 সদস্যের একটি কমিটি গঠন করে তথ্য মন্ত্রণালয়। এই কমিটি ডিজিটাল কন্টেন্ট তদারকিতে আইন তৈরি এবং কর আদায়ের বিষয়টি নিয়ে কাজ করবে। আমাদের দেশের আইন এবং আমাদের সংস্কৃতি, আমাদের রাষ্ট্রীয় অখণ্ডতা, আমাদের সমস্ত কিছুকে যদি সম্মান না দেয়, তাহলে আসলে কোনোভাবেই আমাদের পক্ষে আসলে এদেরকে মোকাবেলা করা কঠিন হয়ে যাবে। সঠিকভাবে সরকার ট্যাক্স পাচ্ছে না এবং আমরা দেখতে পেয়েছি এখানে নানা সার্ভিস প্রোভাইডার, বিশেষ করে যারা বিটিআরসির কাছ থেকে লাইসেন্স নিয়েছে একটির, কিন্তু তারা অন্য ব্যবসাও করছে। খোলা বাজারের চেয়ে সরকার নির্ধারিত দাম কম হওয়ায় এবার ধান চাল সংগ্রহ অভিযান পড়েছে হুমকির মুখে। দামের পার্থক্যের কারণে 3 জেলায় মিলারদের পাশাপাশি প্রান্তিক কৃষকেরাও সরকারি খাদ্য গুদামে চাল দিতে আগ্রহ দেখাচ্ছেন না। এতে চলতি মৌসুমে সরকারিভাবে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। ঝিনাইদহে চলতি বড় মৌসুমে সরকারিভাবে 14,142 টন ধান ও 17,622 টন চাল সংগ্রহের লক্ষ্য ঠিক করা হয়। মে থেকে সরকারের এই অভিযান শুরু হলেও এখন পর্যন্ত সংগ্রহ মাত্র 121 টন ধান ও 1,568 টন চাল। সরকারি ক্রয়ে এবার প্রতি কেজি ধান 26 টাকা ও চালের মূল্য 36 টাকা। তবে করোনা পরিস্থিতিতে চালের চাহিদা বাড়ায় বাজারে বেড়েছে দামও। খোলা বাজারে বিক্রি হচ্ছে 40 থেকে 41 টাকায়। দামের এই পার্থক্যের কারণে এবার সরকারি গুদামে না দিয়ে অনেকেই বিক্রি করছেন বাজারে। এবার ধানের দাম বেশি, দাম ভালো পাচ্ছে, এখন আমরা এইভাবেই বিক্রি করব। আমরা এ পর্যন্ত চাল ক্রয় করেছি 1568 মেট্রিক টন। যেহেতু আমরা মিলাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছি, আমাদের চালের মূল্য 36 টাকা। মিলার আস্তে আস্তে করে কিছু কিছু চাল দিচ্ছে ইনশাল্লাহ। একই অবস্থা যশোর এবং দিনাজপুরেও। এবার বড় মৌসুমে দিনাজপুরে 91,723 মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে এখন পর্যন্ত সংগ্রহ হয়েছে মাত্র 17,000 মেট্রিক টন। এর মধ্যে হিলির সরকারি খাদ্য গুদামে এখনো পর্যন্ত কোনো ধান চাল জমা পড়েনি। আমি বরাদ্দ যেটা পাইছি, এতে আমার ধান বাজারে কিনে চাল করাতে অনেক টাকা লস হয়ে যাচ্ছে। তো সরকার যদি আমাদের কিছু বাড়ায় দিত, তাহলে আমাদের জন্য, মিলারদের জন্য সুবিধা। যশোরে 28,603 মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্য থাকলেও 2 মাসের সংগ্রহ হয়েছে মাত্র 4,094 মেট্রিক টন।
সময়মতো চাল সরবরাহ না করলে মিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা খাদ্য কর্মকর্তার। জামানত যখন আমাদের কাছে জমা দিয়েছে এই চাল তাদের দিতে হবে, তা নাহলে তাদের মিল এবং মানে বিদ্যুৎ লাইন এবং অন্যান্য যে আমাদের নীতিমালার আইন আছে এই আইনের আওতায় আসবে এবং তাদের জামানত সরকার বাতিলও করতে পারে। সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ অভিযান চলবে আগামী 31শে আগস্ট পর্যন্ত। বর্তমান পরিস্থিতি চলতে থাকলে এবার লক্ষ্যমাত্রা পূরণ হবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বাত্মক কর্মসূচি হাতে নিয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। সকালে আমেরিকান চেম্বার অব কমার্সের কৃষকদের সহায়তা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে যাতে খাদ্য নিরাপত্তা বিঘ্নিত না হয় এজন্য সরকার কর্মসূচি হাতে নিয়েছে। খাদ্য উৎপাদন বাড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কৃষি মন্ত্রণালয়। ইতিমধ্যে মাঠ পর্যায়ে আউশ, আমন ও পাট বীজ কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। আমন ও রবি মৌসুমে উৎপাদন বাড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ AmCham-এর সহায়তা কর্মসূচির আওতায় সিরাজগঞ্জের 1000 কৃষক ও তাদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। বর্তমান সরকার সর্বাত্মক কর্মসূচি নিয়েছে কোনো ক্রমে যাতে আমাদের খাদ্য নিরাপত্তা এবং বিঘ্নিত না হয়। আমরা খুবই একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছি, সংকটের মধ্যে রয়েছি। মানব জাতি যে যুদ্ধ করছে কোভিড-19-এর সাথে, ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব। টেকসই উন্নয়ন লক্ষ্য SDG অর্জন সূচকে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। সম্প্রতি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ক এক প্রতিবেদনে উঠে আসে এই তথ্য। এতে বলা হয়, টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের সূচকে বাংলাদেশের অবস্থান 109তম, যেখানে ভারত 117 ও পাকিস্তানের অবস্থান 134তম। প্রতিবেদনে আরও বলা হয়, 17টি টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের মধ্যে 7টি লক্ষ্য অর্জনে বাংলাদেশ বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে। গেল বছর SDG লক্ষ্য অর্জনে 162টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 116তম। শরীয়তপুরে ঘুষের টাকা নিয়ে ভূমি অফিসের 2 কর্মকর্তার ফোন আলাপ ফাঁস হওয়ায় আবারও সামনে এসেছে জমি নিয়ে অবৈধ অর্থ লেনদেনের বিষয়টি। তবে এ বিষয়ে কিছু জানেন না দাবি সহকারী ভূমি কমিশনারের। ঘটনা তদন্তে জেলা প্রশাসকের পক্ষ থেকে গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। আগামী 48 ঘন্টার মধ্যে এ নিয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমি মাসুদ ভাই এরা আমার লগে খারাপ ব্যবহার করতেছে, এই করে টাকার জন্য আগে না দিলে কাজ করবে না। শরীয়তপুরের নড়িয়া উপজেলা ভূমি অফিসের এক কর্মকর্তার সঙ্গে ঘুষের টাকা নিয়ে দ্বন্দ্বের বিষয়ে কথা বলছেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সুমন দত্ত। প্রেসিডেন্ট স্যারের কি 5 লাখ পাওয়ার পরও কি সে কাজ করবে না? আপনার কাছে বলছে, কথা কিন্তু বুঝছে বললেন। আমি কথা বলছি, দেখেন আমি কিন্তু এই টাকার জন্য আমি কিন্তু যেখানে মন চাই প্রতিমধ্যে ডিসি অফিসে যাব। সম্প্রতি নশাসন ইউনিয়ন ভূমি অফিস থেকে কাঁচিকাটায় বদলি হওয়া এই কর্মকর্তা ঘুষের টাকা নিয়েও জমি বরাদ্দ দিতে না পারার আক্ষেপ প্রকাশ করছিলেন টেলিফোনে। নশাসন ভূমি অফিসে থাকাকালে বাজারে ভিটা বন্দোবস্তের কথা বলে 30 গ্রাহকের কাছ থেকে নেওয়া হয় 7,55,000 টাকা। সুমন দত্তের দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই কাজ করেন তারা। সকল কিছুই ওইখানে জমা আছে এবং ওই সারের নির্দেশেই কাজগুলো হচ্ছে। জমি পেতে হলে ঘুষ দিতেই হবে, অলিখিত এই নিয়মে অভ্যস্ত হয়ে পড়েছে বেশিরভাগ মানুষ। ভুক্তভোগীদের অভিযোগ, রীতিমতো ফর্দ করে আদায় হয় ঘুষের টাকা। তবে আমি আর চেয়ারম্যানের সুমনের হাতে বা আমাদের একক সুমনের মারফত আমরা টাকা দিয়েছিলাম। আমি 40,000 টাকা দিয়েছি 2টার জন্য, আর আমার চেয়ারম্যান দিয়েছে 50,000 টাকা। তো আর আমি কাজ করতেছে না, আমি সব বাদ দিয়ে দিয়েছি। আমি টাকাই ছিল, তবে অর্থ লেনদেনের বিষয়ে কিছু জানেন না দাবি সহকারী ভূমি কমিশনার সাইফুল ইসলামের। আর অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস জেলা প্রশাসকের। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে আপনারা তাদের সাথে কথা বলে তাদের কাছে এই অভিযোগটা দাখিল করবেন। তারা যদি তদন্ত করে এটা সত্যতা পায় তারা তাদের ব্যবস্থা গ্রহণ করবে। 48 ঘন্টার মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বকে নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রতিবেদন প্রাপ্তির সাথে সাথেই যারা এই অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ভূমি খাতে গ্রাহক হয়রানি কমাতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি ভুক্তভোগীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে করোনা প্রতিরোধের সুরক্ষা সামগ্রী দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর চট্টগ্রাম। চট্টগ্রাম ক্লাবে এক অনুষ্ঠানে এসব সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়। লাভ ফর চট্টগ্রামের অন্যতম উদ্যোক্তা আজিজ আল কায়সার সিঙ্গাপুর থেকে অনলাইন বার্তায় জানান, এই দুর্যোগে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতার জায়গা থেকে চট্টগ্রামবাসীর কল্যাণে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। উদ্যোগকে স্বাগত জানান লাভ ফর চট্টগ্রামের অন্যতম উদ্যোক্তা ও মেঘনা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আসিফ ইকবাল। অনুষ্ঠানে বক্তারা পরিস্থিতি মোকাবিলায় বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান। এবারে শেয়ার বাজারের খবর। সূচকের পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে দেশের দুই পুঁজিবাজারের লেনদেন। গত কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে, তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক কমলেও বেড়েছে লেনদেনের পরিমাণ। সপ্তাহের প্রথম কার্যদিবসেই নেতিবাচক অবস্থানে ঢাকা স্টক এক্সচেঞ্জ। লেনদেন শেষে প্রধান সূচক 5.21 পয়েন্ট কমেছে, অবস্থান করছে ৩,৯৮১ পয়েন্টে। সূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণও। গত কার্যদিবসের চেয়ে 7,78,00,000 টাকা কমে রোববার লেনদেন হয়েছে 73,40,00,000 টাকা। এদিকে লেনদেন হওয়া 280টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 30টির, কমেছে 36টির এবং অপরিবর্তিত রয়েছে 214টি। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে ছিল ওয়াটা কেমিক্যাল, দ্বিতীয় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং তৃতীয় অবস্থানে সাবমেরিন কেবলস। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় শীর্ষ অবস্থানে ইস্টার্ন ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স রয়েছে দ্বিতীয় অবস্থানে এবং তৃতীয় অবস্থানে প্রভাতী ইন্স্যুরেন্স। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 15.37 পয়েন্ট। লেনদেন হয়েছে 89,33,00,000 টাকা, যা গত কার্যদিবসের তুলনায় 87 কোটি টাকা বেশি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের অর্থনীতি সারাদিন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।